প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গঠন অনুসারে, যাকে আমরা তিন ভাগে ভাগ করি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা আমরা অন্য একটা দিন আলোচনা করব। যখন কোন একটা বাক্য সরাসরি মেইন ভার্ব দ্বারা শুরু হয় আমরা তাকে কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন থাকে তাকে আমরা তখন তাকে কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখেন, যদি কখনো কোন একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয় তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আর আমার আজকের যে আলোচনাটি, আজকের এই আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো আসন্ন প্রাইমারি এবং নিবন্ধনের পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশের একটা বেসিক রুলস আমি আলোচনা করব। এবং আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, হয়তোবা আপনারা আপনাদের আসন্ন নিবন্ধন এবং প্রাইমারিতে যে দুটি পরীক্ষা আসতেছে, বাংলাদেশের অন্যতম বড় পরীক্ষা বিসিএস এর পর, এই দুটি পরীক্ষাতে ইনশাআল্লাহ আপনারা কমন পেতেও পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমার আজকের যে আলোচনাটি খুবই খুবই বেসিক একটা জায়গা থেকে আমি আলোচনা করব, এবং এই বেসিক জিনিসটা আলোচনা করার মুখ্য উদ্দেশ্য হলো আপনার ইংরেজির বেসিক প্রস্তুতিটাকে শানিত করার পাশাপাশি আমরা কিভাবে পড়াই, আমাদের বিদ্যাবাড়ি কোর্সগুলোতে আসলে আপনারা কিভাবে পড়বেন, এবং পাশাপাশি আপনার বেসিক যে ডেভেলপমেন্টটা সেটা যেন আপনি করতে পারেন। বেসিক্যালি আমরা এই তিনটে উদ্দেশ্যেই আমরা পড়িয়ে থাকি। সো আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার। আমি আমার এই পুরো যে আলোচনাটুকু আছে, এই পুরো আলোচনাটুকুতে আমরা সেন্টেন্সের যেই ফ্রেমওয়ার্ক বা কাঠামো আছে সেই জিনিসগুলো একটু আলোচনা করতে চাই। এবং এই যে সেন্টেন্স একেবারে ইংরেজির প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন, এবং সেন্টেন্স ছাড়া কিন্তু কোনো কিছু করতে পারবেন না আপনি। ঠিক আছে? সো কাজে সেন্টেন্সের পড়াশোনাটা জানাটা অনেক বেশি জরুরি। আমরা তাহলে আজকে সেন্টেন্স নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে? তাহলে এখন হোয়াট ইজ সেন্টেন্স? আমি প্রথমে বেসিক আলোচনা করব, তারপর আমি কৌশল দেখাবো, আর পরীক্ষাতে প্রশ্ন আসলে আপনারা আমার কৌশল অনুসারে সলভ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বাট তার আগে আমি একটু বেসিকটা পড়াই, কারণ বেসিকটা যদি আপনার মাথায় যদি থাকে, আপনি কিন্তু কৌশলটা আপনি নিজে আমার মতো করে কৌশল না, আপনি আপনার মতো করেও কি কৌশলটাকে ভাবতে পারেন বা নতুন করে কৌশল বানাতেও পারবেন। সো কাজেই আমার যে আলোচনাটুকু আছে, আমি আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের বেসিকটুকু একটু ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? দেখুন, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্স হলো এই সেন্টেন্সটাকে কাঠামোগত ভাবে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গঠন অনুসারে, যাকে আমরা তিন ভাগে ভাগ করি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা আমরা অন্য একটা দিন আলোচনা করব। এবং উৎস বা উৎপত্তি অনুসারে, এটাকে হলো প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? সো আমার আজকের যে আলোচনাটুকু আছে, এই আলোচনার মাধ্যমে আসলে সেন্টেন্স যে 5 প্রকার, এই 5 প্রকারের যে ফরমেশনটা আছে সেই তথ্যটুকু আপনাদেরকে আমি অ্যাড্রেস করবার চেষ্টা করব। আর আমার আজকের যে আলোচনাটুকু আছে, আজকের এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা যে কোনো চাকরি পরীক্ষা ইনশাআল্লাহ 1 মার্ক পাবেন বলে আমি বিশ্বাস রাখি। তাহলে চলুন আমরা একটু দেখাই হোয়াট ইজ সেন্টেন্স। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস that is created a complete sense, that is created a complete thought. সেন্টেন্স হলো কতগুলো শব্দ ও শব্দ সমষ্টি যা কি করে বক্তার মনের ভাবটা পরিপূর্ণ করে বা বক্তার মনের ভাবটা সম্পূর্ণ করে, আপনার সেন্সটাকে কি করে সম্পূর্ণ করে, ভাবটাকে সম্পূর্ণ করে। ঠিক আছে? অর্থাৎ একটা শুধু বাক্য হলে হবে না, ওই বাক্যটাতে কি অবশ্যই মনের ভাবটা সম্পূর্ণ হওয়া লাগবে আর কি। ঠিক আছে? এটা হলো বেসিক কথাবার্তা, এগুলো পরীক্ষা আসবে না। সো এখন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা উৎস ও উৎপত্তি অনুসারে যে প্রধানত 4-5 প্রকার, আমরা সেই 5 প্রকারকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আসেন আমরা এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সটি যে উৎস বা উৎপত্তি অনুসারে প্রধানত 5 প্রকার, সেই 5 প্রকার আমি একটু অ্যাড্রেস করব এবং খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আর আমার এই আলোচনার মাধ্যমে আশা করি আপনারা নিজেরা উপকৃত হতে পারবেন। প্রথমে আমি বেসিকটুকু আলোচনা করব, দেন আমরা বিস্তারিত ভাবে আলোচনাটুকু করব। দেখুন, তাহলে আসেন প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখুন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? এইরকম হতে পারে। আমি জাস্ট একটা বা দুটো করে एग्जांपल দিচ্ছি। ওকে, আপনারা এখানে একটু দেখেন, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা বক্তার মনের যে ভাবটা এটা পরিপূর্ণভাবে শেষ হয় তাকে আমরা বেসিক্যালি বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো এরকম: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? আমি একেবারে বিস্তারিত সবকিছু আলোচনা এখন এখানে করা লাগছে না। কোন কারণে? কারণ আপনাদের লেভেলে পরীক্ষাটা আসলে প্রশ্নটা খুবই
ইজি ওয়েতে আসে। সো আমি যতটুকু বেসিক না জানালেই নয়, জাস্ট ততটুকু এখানে আলোচনা করছি, ঠিক আছে। সো একটা অ্যাসার্টিভের চেয়ার আসলে বেসিক্যালি এইভাবে হতে পারে, ঠিক আছে। আচ্ছা আসেন তাহলে যদি আমরা এই বাক্যটা একটু দেখাতে চাই, দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, এই হলো অবজেক্ট। হি প্লেস ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সে ফুটবল খেলে। আই ট্রাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা মনে রাখবো কিভাবে, an assertive sentence always beginning with subject verb object, ঠিক আছে। অর্থাৎ একটা অ্যাসার্টিভ এর যে ফরমেশনটা আছে এটা অবশ্যই কিভাবে মনে রাখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর কি। আমরা এই পার্টটুকু জাস্ট এতটুকুই মনে রাখলে চলবে, কারণ খুবই ইজি ভাবে প্রশ্ন আসে, আমরা সেটা দেখাবো। দেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু আলোচনা করতে চাই। একটু এখানে একটু দেখুন, আমাদের এই যে বাক্যটি এখানে আছে, দেখেন আরো একটা এক্সাম্পল একটু লিখি, হোয়াই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। ওকে, সো আমরা যদি একটু দেখাই, হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এটাকে আমরা অনেকভাবে এক্সপ্লেন করতে পারি। বেসিক্যালি যে বাক্য দ্বারা বা যে সকল বাক্য দ্বারা কাউকে কোনো প্রশ্ন করা হয় বা কার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে বেসিক্যালি বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আর এর বাংলা হলো প্রশ্নবোধক বাক্য, এটা দ্বারা বেসিক্যালি কাউকে প্রশ্নই করা হয়, ঠিক আছে। এখন এই যে ইন্টারোগেটিভ মানে সেন্টেন্সটা আছে, এটা চেহারা হলো দুই রকম। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে ফর্ম হতে পারে। দ্য ফার্স্ট থিং হলো ইয়েস নো কোশ্চেন, প্রথমটাকে বলি আমরা ইয়েস নো কোশ্চেন। এটা কিভাবে হতে পারে দেখেন, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক সেন্টেন্স। কি বলছি ভাই, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত দুই ভাবে ফর্ম হতে পারে। একটা ওয়ে হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক সেন্টেন্স, ঠিক আছে। এইরকম একটা ওয়ে। এন্ড অ্যানাদার ওয়ে হলো প্রথমে তো ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, এন্ড লাস্ট হলো প্রশ্নবোধক সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমি আমার কথাটা আবার বলছি, আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রধানত দুই প্রকার। একটা হলো ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বাচক বা ইয়েস বা নো দ্বারা যে সকল প্রশ্নের অ্যান্সার করা যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনের ফরমেশনটা হলো এরকম, প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হলো কি প্রশ্নবোধক সাইন, ঠিক আছে। কারণ আমি এখানে বললাম যে ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, দেখেন এটা উত্তর কিন্তু হ্যাঁ বা না। এই হলো অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই মেইন ভার্ব, এই অবজেক্ট, এটা কিসে আছে, অ্যান্সার শেষ হলো কি প্রশ্নবোধক সাইন, ঠিক আছে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা একটা ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। বাট নাম্বার 2 হলো ডাব্লিউএইচ কোশ্চেন। আর ডাব্লিউএইচ কোশ্চেনটা কিভাবে শুরু হয়, প্রথমে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, এন্ড লাস্ট হলো কি প্রশ্নবোধক সাইন। অর্থাৎ একটা ইয়েস নো কোশ্চেন অবশ্যই অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, একটা ডাব্লিউএইচ কোশ্চেন অবশ্যই ডাব্লিউএইচ দ্বারা শুরু হবে, এতটুকু জাস্ট মনে রাখবেন। সো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। আর একটা কথা এক্ষেত্রে আপনারা অলওয়েজ মনে রাখবেন, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আছে তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে করা যায়। বাট যেটা ডাব্লিউএইচ কোশ্চেন, এই ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সার কিন্তু কখনোই হ্যাঁ বা না দ্বারা করা যায় না। ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সারটা বেসিক্যালি করতে হয় একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে বা একটু বর্ণনা করার মাধ্যমে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বেসিকটা আলোচনা করছি এই কারণে, কারণ বেসিকটা বুঝলেই আপনি আমার কৌশলটা 5টা ওয়ার্ডের কৌশলটা আমি দেখাই দিব। আসেন তাহলে পরটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটু কথাটা একটু বুঝেন আমার, আমি এখানে কি বলছি দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা নির্দেশ বোঝানো হয় তাকে বলা হয় একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা ইম্পারেটিভ সেন্টেন্সের চেহারা হলো এরকম ভাই, মেইন ভার্ব অবজেক্ট, অর্থাৎ যদি কখনো কোন একটা বাক্য দেখি আমরা মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে আমরা তাকে কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কিভাবে, ওপেন দ্য ডোর, এই হলো মেইন ভার্ব, এই অবজেক্ট। টেক দ্য পেন, এই হলো মেইন ভার্ব, এই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে কিভাবে মনে রাখবেন, যখন কোন একটা বাক্য সরাসরি মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোন একটা বাক্য সরাসরি মেইন ভার্ব দ্বারা শুরু হয় আমরা তাকে কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা
তার পরবর্তী জায়গায় একটু আসি। অপটেটিভ একটু আলোচনা করব। অপটেটিভ একটু এখানে দেখেন, অপটেটিভ সেন্টেন্স কি, যে বাক্য দ্বারা মূলত কি দোয়া, শুভকামনা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝানো হয় তাকে বেসিক্যালি বলা হয় অপটেটিভ সেন্টেন্স। একটা অপটেটিভ সেন্টেন্স অলওয়েজ কিভাবে শুরু হয়? প্রথমে মে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এখন দেখুন, ধরুন আপনারা এখানে মেটা নাই, মেটা না থাকলে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কিন্তু দেখতে অ্যাসার্টিভের মতো না। এই কারণে পিসি দাস বলছেন এটাকে আমরা মে প্লাস অ্যাসার্টিভ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? মে প্লাস অ্যাসার্টিভ। এইভাবেও চাইলে কি মনে রাখতে পারি। তাহলে আমরা কিছু প্রশ্ন একটু সলভ করি। ঠিক আছে, যে আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই, তাহলে ধরুন আমি এখানে বললাম যে মে আল্লাহ হেল্প মি, আল্লাহ আমাকে সাহায্য করেন। আমরা কি বলতে পারি? মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন। ঠিক আছে, এই যে বাক্যটি এখানে আছে দেখেন আমার সামনে, দেখেন মে পাইছেন, সাবজেক্ট পেয়েছেন, ভার্ব পেয়েছেন, অবজেক্ট পেয়েছেন। তাহলে মেইন মেসেজটা কি? যখন কোন একটা বাক্য মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ফরমেশনে থাকে, আমরা তাকে কি ধরে নিব? তাকে ধরে নিব ওই বাক্যটি একটা অপারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? একটা অপারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এন্ড লাস্ট ওয়ান ইজ হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমরা একটু দেখাই, এটা দুই ভাবে করা যায়। প্রথমত হলো এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক, দেন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এই হলো একটা ওয়ে। সেটা কিভাবে হতে পারে দেখুন একটু এখানে। আমি এখানে বললাম হুররে, হুররে কি আনন্দ, উই হ্যাভ উইন দ্য গেম, কি আনন্দ আমরা খেলাটাই জিতছিলাম। ঠিক আছে, এটা একটা আনন্দবাচক। তো আমি আবার কি লিখতে পারি? এলাস হাই দ্য ম্যান ইজ নো মোর, মানে লোকটা নেই আর কি, মানে মারা গেছে। সো এটা তো কষ্ট পাইছি। ঠিক আছে, আমরা পরে বুঝাবো, আগে একটু লিখে নিচ্ছি। নাম্বার 2 হলো হোয়াট হাউ, হোয়াট হাউ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। ঠিক আছে, লাস্ট হলো নোট অফ এক্সক্লেমেশন। ওকে, এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, এই হোয়াট যুক্ত বাক্যে অবশ্যই এ বা এন নিতে হয়। হোয়াট যুক্ত বাক্যে অবশ্যই কি নিতে হয়? এ বা এন নিতে হয়। ধরুন আমি এখানে লিখলাম যে হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ঠিক আছে, অথবা কি লিখতে পারি? হাউ বিউটিফুল বার্ড ইট ইজ। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। ওকে, সো যদি আমরা এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করতে চাই, আমাদের এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আছে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে? যে বাক্যটা হলো আমাদের মনের আবেগ, অনুভূতি থেকে তাড়িত যেই আকাঙ্ক্ষাটা আছে সেটা বেসিক্যালি বোঝানো হয়। যেমন দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না, এই যে মনের যে ভাবাবেগ থেকে অনুভূতি যে তথ্যগুলো আছে, সেই বিষয়টাকে বেসিক্যালি আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং একটা বাক্য বা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে ফর্ম হতে পারে। কত ভাবে ফর্ম হতে পারে? দুই ভাবে। দ্য ফার্স্ট থিং হলো প্রথমে এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক, দেন কি বলতে পারি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই গেল একটা ওয়ে। ধরুন আমি এখানে লিখলাম হুররে কি আনন্দ, দেখছেন এটা একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক, তারপর কি লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি আনন্দ আমরা খেলাটায় জিতছিলাম, বা আমরা কি আনন্দ আমরা ম্যাচটা জিতেছি। ঠিক আছে, সো এটা আনন্দ বুঝিয়েছে জন্য হুররে বা প্রশ্নবোধক সাইন নিচ্ছি, তারপর বাকি অংশ। এলাস
হাই। দেখেন এখানে প্রথমে এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক পাইছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, ঠিক আছে। আবার কখনো কখনো এই হোয়াট হাউ দ্বারাও কি হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। কখনো কখনো এই হোয়াট হাউ দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। সেক্ষেত্রে মনে রাখবো, যদি কখনো হোয়াট দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে অবশ্যই এবায়ান লাগবে। হাউ দ্বারা শুরু হলে আর্টিকেল বা এবায়ান প্রয়োজন নেই। আমি এখানে লিখছি হোয়াট আ বিউটিফুল বাট ইট ইজ। দেখেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট হাউ এই হলো আর্টিকেলটা, তারপর অ্যাডজেক্টিভ, এক্সটেনশন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আর কি নোট অফ এক্সক্লেমেশন। এখানে হাউ থাকার কারণে আমি এখানে শুধু হাউ লিখেছি, এ হয় নাই, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হলো এক্সটেনশন, তারপর এটা ইট, সাবজেক্ট এন্ড ফাইনালি হলো ভার্ব, এন্ড শেষ হলো কি নোট অফ এক্সক্লেমেশন, ঠিক আছে। অর্থাৎ একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে ফর্ম হতে পারে, কখনো কখনো এক্সক্লেমেশন ওয়ার্ড, এক্সক্লেমেশন মার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এন্ড কখনো কখনো হোয়াট হাউ দ্বারা শুরু হবে। সেক্ষেত্রে যদি বাক্যটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয় অবশ্যই কি লাগবে, মানে হোয়াট দ্বারা শুরু হলে অবশ্যই এ বা এন লাগবে, হাউ দ্বারা শুরু হলে এ বা এন প্রয়োজন নেই। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তার ছিল সম্পূর্ণ বেসিক আলোচনা। এখন আমি আপনাদের কাছে পরীক্ষায় কিভাবে প্রশ্ন সলভ করবেন সেই ভিডিও দেখাচ্ছি, কারণ সেটা সবচেয়ে জরুরি। দেখেন আমার তাহলে আমার যে হ্যাক্স বা আমার যে কৌশলটা, তাহলে আমার হ্যাক্সটা একটু সবাই একটু দেখেন, এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। পাঁচটা শব্দ শেষ করে দিব, পাঁচটা শব্দ। ইম্পারেটিভ, ঠিক আছে। যদি মেয়ে দ্বারা শুরু হয় অপটেটিভ, এন্ড যদি কখনো কোনো বাক্যে এই আশ্চর্যবোধক সাইনটা থাকে তাকে বলি আমরা এক্সক্লেমেটরি। সুপ্রিয় ভাই বোনেরা একটু দেখেন, আমি যে কথাটুকু এখানে বুঝাতে চেয়েছি সেটা দেখেন, আমার এই পাঁচটা ওয়ার্ডে আপনাদের হ্যাক্সটা চলবে। মানে চাকরির পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষা কিন্তু এখান থেকে মিনিমাম 2 থেকে 3 বার প্রশ্ন আসছে এখন পর্যন্ত। তো এখানে আমার হ্যাক্সটা কি, যারা বেসিকটা বুঝবেন তাদের কিন্তু এটা নিতে কোনো সমস্যা হবে না। তারা এখন এটা ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন। দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি কখনো কোনো একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয়, যদি কখনো কোনো একটা সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয় তাকে আমরা বলবো বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলছি ভাই, যদি কখনো কোনো একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয় তাকে আমরা বলবো অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্যে ভাই প্রশ্নবোধক সাইন পান, যদি কখনো কোনো বাক্যে ভাই প্রশ্নবোধক সাইন পান তাকে বলবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্যে প্রশ্নবোধক সাইন থাকে তাকে আমরা কি বলবো, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো একটা বাক্য ভাই মেইন ভার্ব দ্বারা শুরু হয়, যদি কখনো কোনো একটা বাক্য ভাই মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্য ভাই মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্য ভাই মেয়ে দ্বারা শুরু হয় তাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্য মেয়ে দ্বারা শুরু হয় তাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্য প্রশ্নবোধক সাইন থাকে তাহলে তাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আশ্চর্যবোধক সাইন থাকলে তাকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এতক্ষণ যে তথ্যগুলো আলোচনা করেছি তার জিস্ট হচ্ছে, একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দ্বারা শুরু হলো কি অ্যাসার্টিভ, একটা সেন্টেন্সে যদি প্রশ্নবোধক সাইন থাকে তাকে বলা হয় ইন্টারোগেটিভ, একটা সেন্টেন্স যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলা হয় অপটেটিভ, আর ইম্পারেটিভ একটা সেন্টেন্স যদি মেয়ে দ্বারা শুরু হয় তাকে বলবো অপটেটিভ, এন্ড একটা সেন্টেন্স যদি আমরা কখনো আশ্চর্যবোধক সাইন পাই তাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হলো আমার হ্যাক্স, এবং এই পাঁচটা শব্দের মাধ্যমে কি আপনি বিগত বছরের সকল প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে চলুন আমরা প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্ন একটু ড্র করতে চাই, দেখেন কিভাবে প্রশ্ন ফেস করতে হয়। দিস ইজ ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। দেখেন এই যে বাক্যটা এখানে আছে, এই যে বাক্যটি এখানে আছে, এটাকে আমরা কি করতে পারি, বলছে এই যে বাক্যটা আছে এটা কি ধরনের বাক্য, মানে এই বাক্যটা তো আমরা বলতে পারি, ঠিক আছে। দেখেন এই যে বাক্যটি এখানে আছে, এখানে কি এই বাক্যটি দেখেন এখানে আশ্চর্যবোধক সাইন আছে না বাক্যটা শেষে, যেহেতু আশ্চর্যবোধক সাইন আছে তাহলে কি আর কিছু বলা লাগবে, যেহেতু এই বাক্যটিতে আশ্চর্যবোধক সাইন আছে এখানে কি আর কিছু লাগবে আপনাদের। আমরা জানি যদি কখনো কোনো বাক্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাইন থাকে তাকে আমরা তখন তাকে কি বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখেন এটা যদি সাবজেক্ট দ্বারা শুরু হলে আপনি কি বলতেন, অ্যাসার্টিভ। এখানে কিন্তু সাবজেক্ট নাই, এখানে যদি থাকতো মেয়ে আমরা কি বলতে পারতাম, অপটেটিভ। যদি থাকতো মেইন ভার্ব তাহলে আপনি কি বলতে পারতেন,
মেইন ভার্ব থাকলে ইম্পারেটিভ বলতে পারতেন, ঠিক আছে। মে থাকলে অপটেটিভ, সাবজেক্ট থাকলে অ্যাসার্টিভ এবং মেইন ভার্ব থাকলে ইম্পারেটিভ বলতে পারতেন, ঠিক আছে। যেহেতু আসছে সাইনটা আছে, সো ডিরেক্টলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, যদি আমরা এই বাক্যটিকে ড্র করতে চাই, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। এই যে বাক্যটি এখানে আছে, এই বাক্যটিকে আমরা কিভাবে ড্র করতে চাই দেখেন একটু। এখানে যদি কখনো কোনো বাক্য মে থাকে, মে থাকলে কি বলতাম? অপটেটিভ। যদি এখানে বাক্যটা যদি সাবজেক্ট দ্বারা শুরু হতো তাহলে কি বলতাম? অ্যাসার্টিভ। যদি এখানে কি এই আসছে প্রশ্নমূলক সাইন থাকলে তাহলে কি বলতেন? প্রশ্নমূলক সাইন থাকলে বলতেন ইন্টারোগেটিভ। এখানে কি এমন কোন সাইন আছে দেখেন, এখানে এই দেখেন কিছু লাগবে না, শুধু এই সাইনটা আছে, তো এই সাইনটা থাকলে কিছু প্রয়োজন নাই। যেহেতু একটা সাইন আছে তাহলে কিছু প্রয়োজন নেই। আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। তারপর আমরা যদি এই বাক্যটি একটু দেখি, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আমাকে সাহায্য করেন, ঠিক আছে। আল্লাহ আপনি তাকে সাহায্য করেন। দেখেন এই যে বাক্যটি আছে এটাকে কিভাবে ড্র করবেন দেখুন। যদি কখনো কোনো বাক্যে এই ধরনের আশ্চর্যজনক সাইন থাকে তাকে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কখনো কোনো একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয় তাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি কখনো কোনো বাক্য মেইন ভার্ব দ্বারা শুরু হয় তখন তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেছেন, একেবারে প্রতিটি তথ্য আপনি একেবারে নালিবুড়ি বের করে ফেলতে পারেন, ঠিক আছে। যেহেতু মে আছে ডিরেক্টলি অপটেটিভ, মে আছে মানে কি হবে? ডিরেক্টলি অপটেটিভ। এটা বিসিএস এর প্রশ্ন। বলা হচ্ছে হোয়াট আ পিচ অফ ওয়ার্ক, এটি কোন ধরনের সেন্টেন্স? হ্যাঁ, দেখুন এই যে বাক্যটি এখানে আছে, আমরা বলছি যদি কখনো কোনো বাক্যে কি থাকে? মেইন ভার্ব থাকে। মেইন ভার্ব থাকে তাহলে আমরা তাকে ইম্পারেটিভ বলতে পারি, ঠিক আছে। আবার অ্যাসার্টিভ হলো দুই প্রকার। অ্যাসার্টিভ হলো দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। মানে এখানে আপনি এটাকে অ্যাফার্মেটিভ বলতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা অ্যাসার্টিভের একটা পার্ট, এটা আমি রেখে দিলাম। অপটেটিভ তো মে লাগবে, এখানে কিন্তু মেটা নাই। দেখেন যদি কখনো কোনো বাক্যে এইটা সাইন থাকে, একটা সাইন যদি থাকে, তাহলে কি অন্য কিছু ভাবার টাইম আছে? যদি কখনো কোনো বাক্যে আশ্চর্যবোধক সাইন থাকে তাহলে কি আর অন্য কোনো কিছু ভাবার টাইম আছে? তাহলে আমরা দ্বিতীয়বার অন্য কোনো কিছু ভাববো না, ঠিক আছে। দেখেন তারপর এখানে বলছে নিচের কোনটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে বলা হয়েছে নিচের কোন তথ্যটুকু অ্যাসার্টিভ। দেখেন যেহেতু এই প্রশ্নমূলক সাইন আছে তো এটা ইন্টারোগেটিভ। যেহেতু মে এখানে আছে সো এটা কি? অপটেটিভ। যেহেতু গো অফ মেইন ভার্ব দ্বারা আছে এটা হলো ইম্পারেটিভ। দেখেন এই হলো সাবজেক্ট, এই ভার্বই অবজেক্ট, এখানে অ্যাসার্টিভ, ঠিক আছে। একেবারে পার্ট টু পার্ট আপনি ধরে নিতে পারবেন। এখানে বলা হয়েছে an assertive sentence means, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানেটা কি এখানে জানতে চাইছে, ঠিক আছে। সো এটা কি হতে পারে? কমেন্ট অফ অর্ডার, সিম্পল স্টেট, এই সিম্পল স্টেটমেন্ট নেগেটিভ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স তারা কি? সো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কেমন হতে পারে? যে বাক্য দ্বারা আসলে বক্তার মনের ভাবটা আসলে পূর্ণ হয়, মানে একটা স্টেটমেন্ট থাকে আর কি, ঠিক আছে। একটা স্টেটমেন্ট থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে একটা মাত্র স্টেটমেন্ট থাকে। তারপর একটু এখানে দেখেন বলছে নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা বাক্য ইন্টারোগেটিভ হবে কি হবে না তা কিসের উপর নির্ভর করে? এই তথ্যটুকুর উপর না। দেখেন যেহেতু এখানে সাবজেক্ট আছে, এখানে যেহেতু সাবজেক্ট আছে, এখানে যেহেতু সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে মানে এই তিনটার আমরা কি বলি? এই তিনটা হলো অ্যাসার্টিভ। তিনটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি আর দেখা প্রয়োজন আছে? দেখেন এখানে এটা আছে মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক সাইন আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আপনি পুরো বাক্যটার জিনিস তথ্য জানতে হয় না। যদি এটাকে সলভ করতে বলি তাহলে এই ধরনের বাক্যকে আমরা কিভাবে সলভ করব? চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম। এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক ইন্টারোগেটিভ একটা ফর্ম। তো এটা একটু দেখতে পারি আমরা। দেখেন যদি বাক্যের শুরুতে যদি গো যদি থাকে, এটা নিজে একটা মেইন ভার্ব। মেইন ভার্ব হলো তো আর এটাকে যদি মেইন ভার্ব যদি বলা হয়, মেইন ভার্ব বলে তো আপনি আসলে এটাকে আর ইন্টারোগেটিভ বলতে পারেন না। দেখেন ইন্টারোগেটিভের সূত্র কি? প্রথমে লাগবে অক্সিলারি ভার্ব, নাকি? এখানে কি অক্সিলারি ভার্বটা আছে? হ্যাঁ, অক্সিলারি ভার্ব আছে। তারপর ঘরটা কি? তার পরবর্তী ঘরটা কিন্তু সাবজেক্ট, তার পরবর্তী ঘরটা কিন্তু সাবজেক্ট। এখানে কি সাবজেক্ট আছে? নাই। দেখেন পুরোটা লাগে না, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্টের ঘর, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ, ঠিক আছে। এখানে হয় না, এখানে অক্সিলারি ভার্বটা ছিল না। এখানে হয় না, এখানে সাবজেক্টটা ছিল না। এখানে হয় না, এখানেও কি আমার অক্সিলারি ভার্বটা ফিল আপ করেনি। এইভাবে আমরা প্রতিটি তথ্য একেবারে ধরে 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 সলভ করতে চাই। দ্য বয় হ্যাজ এ বুক, এটা কি ধরনের বাক্য এখানে বলছে? প্রথম প্রশ্ন, এখানে যদি বাক্যটা মেইন ভার্ব থাকতো তাহলে কি বলতে পারতেন? ইম্পারেটিভ। যদি থাকতো মেইন তাহলে কি বলতেন? অপটেটিভ বলতে পারতেন। এখানে কোনো নেগেটিভ বা না বোধক কিন্তু কোনো কথা না, এটা কেটে দেন। দেখেন এই সাবজেক্ট,
এই ভার্ব এই অবজেক্ট, অথবা যেহেতু বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, যেহেতু বাক্যটি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, আমরা এক বাক্যে কি বলতে পারি, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, সো যদি আমরা এই বাক্যটি একটু দেখতে চাই, দ্য ওয়াইন্ড ইজ ফেভারেবল, মানে বাতাসটি হলো কি উপকূলে, আর মানে আমাদের অনুকূলে। দেখেন এখানে যদি একটু দেখি, এখানে কি এই ধরনের কোনো প্রশ্নবোধক সাইন আছে? নাই, তো কেটে দেন। এখানে কি মে আছে? তাহলে কেটে দেন। এখানে কি মেইন ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে? এখানে কিন্তু মেইন ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়নি, তাই এটাও কেটে দেন। আমার কথা হলো বাক্যের মেরিটটা বুঝতে হবে, বা বাক্যের আমরা মেরিটটা বুঝবো জাস্ট অলওয়েজ। ঠিক আছে, যখন আমরা কোন একটা বাক্যের মেরিটটা বুঝবো, তখন কিন্তু আপনি যে কোনো বাক্য সলভ করতে পারেন। দেখেন এটা 45 বিসিএস একটা প্রশ্ন। কততম বিসিএস এর প্রশ্ন? 45 বিসিএস একটা প্রশ্ন। বলা হয়েছে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেখুন যদি কখনো কোন একটা বাক্যে প্রশ্নবোধক সাইন থাকে, তাহলে আমরা তাকে কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কখনো কোন একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয়, যদি কখনো কোন একটা বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি সাবজেক্ট দ্বারা শুরু হলে তাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন এই যে একেবারে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর যদি কখনো কোনো একটা সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে তাকে আমরা কি বলি? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বলা হয়েছে গো দেয়ার অ্যাট ওয়ান্স, সেখানে একবারের জন্য যেতে বলা হয়েছে। ঠিক আছে, সো এই যে বাক্যটি এখানে আছে, এটাকে কিভাবে আমরা ডিল করব? দেখুন এখানে কি এই ধরনের কোনো সাইন আছে? তাহলে এক্সক্লেমেটরি না। প্রশ্নবোধক সাইন কি আছে? তাহলে এটা না। এখানে কি মে আছে? তাহলে এটাও না। শুধু এই যে কাটাকাটি মেথড ফলো করলে আপনি সবকিছু পারবেন। ঠিক আছে, যদি আমরা এই বাক্যটিকে একটু দেখতে চাই, বলা হচ্ছে নিচের কোন তথ্যটুকু ইম্পারেটিভ। কি বলছে? ইম্পারেটিভ নাকি? দেখুন এই যে জায়গাটা আছে, এখানে মে আছে না? মে আছে মানে অপটেটিভ। দে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে মানে কি? অ্যাসার্টিভ। দেখেন এখানে কি আশ্চর্যবোধক সাইন আছে না? সো এটা এক্সক্লেমেটরি, সো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, সো এইভাবে আমরা আসলে ভাবগুলো একটু দেখতে চাই। ঠিক আছে, এটাকে কিভাবে করবেন? বলা হয়েছে এই যে বাক্যটি এখানে আছে, এই বাক্যের কোন তথ্যটুকু, এই বাক্যের কোন তথ্যটুকু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এখানে জানতে চেয়েছে। সো দেখুন এখানে আছে সাবজেক্ট, এখানে আছে সাবজেক্ট, সো এটা অ্যাসার্টিভ। ঠিক আছে, আর এটা ডাব্লিউ যেহেতু আছে, এটা কেটে দেন, কারণ আমার কি লাগবে? মেইন ভার্ব লাগবে। ভার্ব দ্বারা বাক্যটা শুরু করতে হবে। কি দ্বারা শুরু করতে হবে? ভার্ব দ্বারা বাক্যটি শুরু করতে হবে। ঠিক আছে, সি হলো, হ্যাঁ এটা ইম্পারেটিভ ছিল, এটা অ্যান্সার কিন্তু সি। একটু অ্যান্সার একটু ভুল আছে, এটা অ্যান্সার হলো সি। ওকে, বলছে ডু নট লাভ এট দ্য পুয়ার, বলছে গরিবদেরকে নিয়ে কি করবেন না? হাসি ঠাট্টা করবেন না বা অবজ্ঞা করবেন না। সো এটা কি হতে পারে? দেখেন এখানে কি এই ধরনের কোন টার্ম আছে? প্রশ্নবোধক টার্ম কিন্তু নাই, বাক্যটাতে কিন্তু সাবজেক্ট নাই, এখানে কিন্তু মে নাই। দেখেছেন? সো এইভাবে লট অফ প্রশ্ন আমরা একেবারে পার্ট টু পার্ট একেবারে ধরে 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 কি করতে পারি? সলভ করতে পারি। দেন আমরা আরো কিছু প্রশ্ন দেখি। বলছে মে হি নট সাফার। ওকে, যদি এখানে সাবজেক্টটা থাকতো তাহলে আপনি অ্যাসার্টিভ বলতে পারতেন। যদি এই প্রশ্নবোধক সাইন থাকতো তাহলে আপনি কি বলতে পারতেন? ইন্টারোগেটিভ। যদি এখানে মেইন ভার্ব থাকতো তাহলে কি বলতে পারতেন? ইম্পারেটিভ। কেটে দিলাম। ঠিক আছে, সো আমাদের জিনিসগুলো একটু মেরিট ধরতে হবে। এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যদি এই বাক্যটিকে আপনারা সলভ করতে চান, তাহলে প্রথমে কি লাগবে? দেখেন এটা হলো সাবজেক্ট আছে, এটা হলো সাবজেক্ট আছে, এটা হলো সাবজেক্ট আছে। সো যেহেতু সাবজেক্ট আছে, এই তিনটাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ। মে আছে মানে অপটেটিভ, মে আছে মানে অপটেটিভ। আপনি ডিরেক্টলি মে আছে মানে অপটেটিভ এভাবে বিবেচনা করতে পারেন। একটু দেখেন, বলা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এইবার আমি কিছুটা ফাস্ট করব। নেম, যেহেতু এখানে প্রশ্নবোধক সাইন আছে, তাহলে আমি নির্দ্বিধায় কি বলতে পারি? দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এবার আমি একটু ফাস্ট করব। বলা হয়েছে নিচের কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি লাগবে? প্রশ্নবোধক সাইন। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? ঠিক আছে, বলছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সো প্রথম প্রশ্ন, এখানে কি কোনো সাবজেক্ট আছে? না, কেটে দেন। প্রশ্নবোধক সাইন আছে? কেটে দেন। কোনো মে আছে? কেটে দেন। দেখেন বাক্যটা মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। এক্ষেত্রে অলওয়েজ কিন্তু একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বলা হয় ইংরেজি ভাষার ক্যান্সার। এটা একটা বাক্যের যে কোনো জায়গায় হতে পারে, বাট এখানে দেখেন এই বাক্যটা মেইন ফর্মেশন কিন্তু ভার্ব থেকে শুরু হচ্ছে। স্পিক একটা ভার্ব, আর একটা বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হচ্ছে, এই কারণে তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স।
দেখেন এখানে বলতে নিচের কোনটা ইম্পারেটিভ, ডিরেক্টলি ভার্ব খুঁজবো। এখানে কি মেইন ভার্ব আছে, এখানে কি মেইন ভার্ব আছে, এখানে কি মেইন ভার্ব আছে, ঠিক আছে। আর একটা ফরমেশন কি, যেহেতু এটা আছে ইন্টারোগেটিভ, সাবজেক্ট আছে মানে অ্যাসারেটিভ, মে আছে মানে অপটেটিভ, যার যেভাবে পরীক্ষা হলো সেভাবে আপনি নিজেকে, এই প্রশ্ন আমরা সলভ করছি আগে, হ্যাঁ দেখবেন এটা সলভ করছি প্রিভিয়াসের, এটা রিপিট প্রশ্ন, এটা রিপিট। কিন্তু আমরা এটা একটু দেখাতে চাই, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, ডিরেক্টলি ভার্ব খুঁজেন, মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব কি আছে। দেখেন এই দুইটা যদি ইন্টারোগেটিভ, এই দুইটা প্রশ্ন আছে মানে ইন্টারোগেটিভ, সাবজেক্ট আছে মানে অ্যাসারেটিভ, বাকিটা অ্যান্সার। এখন এই যে বাক্যটি এখানে আবার বলতে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে চাইছে, যেহেতু সাবজেক্ট আছে অ্যাসারেটিভ, যেহেতু সাবজেক্ট আছে অ্যাসারেটিভ দুইটা। দেখেন লেট আছে মানে এটাও ইম্পারেটিভ, এটাও ইম্পারেটিভ, বাট এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। সো কোনোভাবেই প্যাসিভটা নেওয়া যাবে না, অ্যাক্টিভটা নিতে হবে, ঠিক আছে। মেইন ভার্ব অবজেক্ট যদি এটা না থাকতো তাহলে আপনি উপরটা নিতে পারতেন। ওকে, কোনটা অপটেটিভ সেন্টেন্স, ওকে। অপটেটিভ মানে আমার এখানে কি লাগবে, অপটেটিভ মানে মে লাগবে, মে কি আছে, মে কি আছে, মে কি আছে, মে খুঁজেন। দেখুন এখানে যদি মে আছে ডিরেক্টলি অপটেটিভ, মে আছে মানে ডিরেক্ট অপটেটিভ, আমরা একটু ফাস্ট করবো এখন, মে আছে মানে ডিরেক্ট অপটেটিভ, ঠিক আছে। সো আজকে আমাদের আলোচনা এতটুকুই, এবং আমি আবার বলছি, আমি আমার এই যে 2 নম্বর যে লেকচারটি আছে বা যে লেকচার আমরা এখন পড়েছিলাম, এই লেকচারের মুখ্য উদ্দেশ্য হলো আসন্ন প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে, এবং আপনারা যদি চান বা আপনারা যদি এই নিয়মটা যদি ভালো করে বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনারা 1 মার্ক বা 2 মার্ক ইনশাল্লাহ পেতে পারেন। এবং আপনাদের সবার কাছে পুরো ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবেন। এবং পাশাপাশি বর্তমানে আমাদের বিদ্যাবাড়িতে নিবন্ধনের প্রিলি এবং লিখিত উভয় কোর্সে ভর্তি চলছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং প্রাইমারিতে ভর্তি চলছে, 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাতেও ভর্তি চলছে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চান, এবং পাশাপাশি আপনারা জানেন যে আমরা নতুন করে একটা কোর্স লঞ্চ করছি, সেই কোর্সটির নাম হলো 11 থেকে 20তম গ্রেডের লিখিতের যে ব্যাচ, আমরা তাও চালু করেছি। তো আপনারা চাইলে আমাদের যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে যান। এবং আমরা কিভাবে পড়াই তার কিছু নমুনা আমি এখানে দিয়েছি। প্রথমে বেসিক, দেন হচ্ছে এটা কৌশল, দেন প্রিভিয়াস ইয়ার সলভ। কারণ বেসিকটা পারলেই কিন্তু আপনি নিজেই আপনি একটা কৌশল বের করতে পারবেন, ঠিক আছে। এবং বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। আজকে এতটুকু, সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।